বন্ধু ছেলে শুভব্রত সরকার বিদেশ থেকে ফিরে এসেছে, তাকে তুমি সামলাতে পারবে তো বাবা? চিন্তা করিস না, ইন্দ্রাণী মায়ের সঙ্গে শুভব্রতর বিয়েটা দিয়ে ছেলেটাকে আমি সারাটা জীবন হাতের মুঠোর মধ্যে পরে রাখবো। কিন্তু এই লাশটার কি হবে বড় বাবু? সারা মুখটা বিকৃত করে ওকে রেল লাইনে ধারে সইয়ে রেখায়, আর আমি হিসাবের খাতাটা গ্যাস লাইটের আগুনে পুড়িয়ে ছাই করে দেব। ওপড়াবো সব কটা পথের কাঁটাকে আমি একটা 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 করে ওপড়াবো। টাকার পাহাড়ের ওপর বসে থাকবো আমি। আমি জগন্নাথ, জগন্নাথ ধরা, যার সেল যার নড়া, তারে ভাঙে তাঁতের গোড়া। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে দীপক। আমার সামনে এসব কথা বলার সাহস তুমি কি করে পেলে? তোমার সঙ্গে আমার বিয়েটা কোনোদিনই হবে না, হতে পারে না। হতে পারে না? তুমি কি বলছো পিউ? ছেলেবেলা থেকে আমরা দুজনে দুজনকে ভালোবাসি। ছেলেবেলা সে পুতুল খেলার দিন আজ আর নেই দীপক। এই পিউ সরকারের চা বাগানের মালিকের মেয়ে। তোমার মতো একজন শাস্ত্রকেদের সামান্য ডাক্তার তার জীবনের মালিক হতে পারে না। মিথ্যে মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। তুমি একদিন আমার হাতে হাত রেখে একসঙ্গে পথ চলার প্রতিজ্ঞা করেছিলে। সময়ের স্রোতে সে পথ চলার প্রতিজ্ঞা ভেসে গেছে। আমার মা আমার জন্য বিরাট বড় লোকের একমাত্র ছেলের জন্য বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে ভুলে যাও দীপক। বলো না, ও কথা বলো না পিউ। আমার জীবনের একমাত্র সুখের স্বপ্নটাকে ভেঙে দিয়ে আমাকে নিঃস্ব রিক্ত করে দিও না। তুমি হাসছো, আমার মন ভেঙে দিয়ে তুমি এভাবে হাসতে পারছো? কেন হাসবো না? ছোট্ট একটা মিথ্যে কথা বলে তোমার ভালোবাসার জোরটা পরীক্ষা করলাম, আর তুমি পুরুষ মানুষ হয়ে হাহাকার করে উঠলে। ছি পিউ ছি, ভালোবাসা নিয়ে কখনো এভাবে ঠাট্টি আর কি করতে নেই। তোমাকে হারাবার কথাটা আমি স্বপ্নেও ভাবতে পারি না, তাই তো সব সময় ভয়ে ভয়ে থাকি তোমার মা আমাদের বিয়েতে মত দেবেন কি না। আমি যে বিয়েতে কোনো দিনই মত দেবো না, এটা বুঝতে তোমার তো দেরি হলো কেন দীপক? তুমি কি বলছো মা? ঠিকই বলছি। এবারই জামাই হবার মতো কি যোগ্যতা আছে ওর? কি দিয়ে তোকে সুখী করবে? সুখটা কোনো সোনার দোকানের সিন্ধুকে বন্ধ থাকে না কাকিমা। মন যেখানে শান্তি পায় সেখানেই তো সুখের ঠিকানা লেখা থাকে। এই বাজে কথা বলো না, বাজে কথা বলো না। আমার মেয়ে রাজপ্রাসাদ ছেড়ে তোমার ওই স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে গিয়ে থাকতে পারবে না। কেন থাকতে পারবো না মা? স্বামীর ঘরই তো মেয়েদের জীবনে সুখের স্বর্গ। সেই স্বর্গে গিয়ে যদি তুমি থাকতে চাও, তাহলে আমিও তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। তাহলে আমি সবচেয়ে বেশি সুখী হব, কারণ কোনো সম্পত্তি লোভে আমি আপনার মেয়েকে ভালোবাসিনি। তাই তোমার এই উদ্ধত কথার জবাবে আজ এই মুহূর্তে আমি তোমাদের ভালোবাসাটাকে মাথা পেতে মেনে নিচ্ছি। ও মা, মাগো, আমি জানতাম তুমি আমার জীবনের কোনো শখ আহ্লাদ অপূর্ণ রাখবে না। কেন রাখবো বল? দীপকের মতো ছেলে লাখে একটা মেলে। আমি ঠিক করেছি শুভব্রতর সঙ্গে সঙ্গে তোদেরও বিয়ের ব্যবস্থা করব। আপনি শুভদার বিয়েও ঠিক করে রেখেছেন? তা পাত্রী কে? ওই তো আমাদের কোম্পানির জেনারেল ম্যানেজার জগন্নাথ বাবুর মেয়ে ইন্দ্রাণী। আজ আমার বড় আনন্দের দিন গো, বড় আনন্দের দিন। আমার মেয়ে ইন্দ্রাণী হবে কিনা এই সরকার বাড়ি রাজরানী। কেন হবে না? আমরা তো সবাই মিলে একমত হয়ে এই সিদ্ধান্তই নিয়েছি। আগে না, মানে দেখুন, আসলে তা হলো আপনি হচ্ছেন মালিক আর আমি সামান্য কর্মচারী। না 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 না, আপনি এভাবে বলবেন না। আপনি তো আমার স্বামীর ছেলেবেলার ছিলেন না? আচ্ছা, পিউর বাবা নাকি খুন হয়েছিলেন? হ্যাঁ, খুন হয়েছিল। পুলিশ না অনেক চেষ্টা করেও সেই খুনির কোনো সন্ধান করতে পারেনি। যদি কোনোদিন জানতে পারি আমার স্বামীকে কে খুন করে। চুপ করুন, চুপ করুন বৌদি, চুপ করুন। আমার সামনে ওই খুন জখমের কথা আপনি একদম বলবেন না। ওই কথাগুলো শুনলে না, ওই কথাগুলো শুনলে আমার ভীষণ ভয় ভয় করে। সারাগাটা কিরকম ছমছম ছমছম করে।
আসলে সারাটা জীবন ধর্ম পথে কাটিয়েছি তো। তাহলে দাদার সঙ্গে ইন্দ্রাণীর বিয়েতে আপনার কোনো আপত্তি নেই? আপত্তি কি বলছো পিউমায়, তোমার পরম সৌভাগ্য, কিন্তু আমি বলতে চাইছি যে শুভব্রত একটা মতামত নেওয়া দরকার। আমার ছেলেকে যেভাবে ছোটবেলা থেকে মানুষ করেছি মায়ের বিরুদ্ধে, সে কোনো দিন কোনো কথাই বলবে না। হ্যাঁ ভালো কথা, আমার শুভটা যে কোথায় গেল? এই শুভ, এসেছি আমি এসেছি দূর থেকে বহু দূরে ঘুরে ঘুরে বড় কলম গাইতে এসেছি আমি এসেছি। কি আনন্দ এই পছন্দ আজ তোমারই কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও এসে নাও কেটে নাও, কেন বসে আছো বন্ধ তারে। কি আনন্দ এই পছন্দ আজ তোমারই কুঞ্জের পারে, বড় বড় মালা করো সাজো আমারই পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। এই দুষ্টু ছেলে, বল মায়ের বিরুদ্ধে তুই কোনোদিন কোনো কথা বলবি না? বলবো মা বলবো, আজ আমাকে বল। এই শুভব্রত আজ পর্যন্ত জীবনে কখনো তোমার কথা প্রথমবার আমি তোমার মতে মত মেলাতে পারছি না। এ তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি দীপক, এই সমস্ত বিয়ে ঘর সংসারের বাঁধনে আমি কোনোদিনও নিজেকে বাঁধতে পারবো না, কারণ আমার এই শরীরটা তো একটা জীবন্ত প্রতিহিংসার পাহাড়। প্রতিহিংসা? কিসের প্রতিহিংসা? মা, আজ থেকে 10 বছর আগে যে শয়তানটা তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে এই সাদা কাপড় দিয়েছিল, আমাদের 2 ভাই বোনকে যে পিতৃহারা করেছিল, সেই শয়তানটার শরীরের রক্ত দিয়ে আমায় যে পিতৃতর্পণ করতে হবে মা। না না, ওই সর্বনাশের পথে চলতে গিয়ে তোর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি বাঁচবো না বাবা। কথা দে, মায়ের কথার অবাধ্য হবি না। হ্যাঁ, তুই ইন্দ্রাণীকে বিয়ে করবি, কথা দে না বাবা। মা, তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারবো, কিন্তু তার আগে আমাকে তো এটা জানতে হবে যে ইন্দ্রাণীর এই বিয়েতে মত আছে কি। ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা ভাবনা করতে হবে না বাবাজি, ওসব নিয়ে তোমাকে একদম চিন্তা ভাবনা করতে হবে না। আমি জানি আমি আমার মেয়ে ইন্দ্রাণী মাকে যা বলবো আমার সব কথা ও ঠিক মাথা পেতে মেনে নেবে। ঠিক বলেছো বাবা। মা মারা যাবার পর তুমি তোমায় খাইয়ে পড়িয়ে বড় করেছো, তাই তোমার মতের বিরুদ্ধে আমি কোনোদিনই কোনো কথা বলিনি, আজও বলবো না। ইন্দ্রাণী এসে গেছে। এবার বাবা তোদের নিজেদের মতামতটা না সব নিজেরাই ঠিক করে এই বাড়িতে 2 আয়োজন লাগবে। হ্যাঁ রে, ব্যান্ড বাজবে, শাঁখ বাজবে, তোদেরই মায়ের মনটা অনির্বাণ শিখা হয়ে তোদের জীবনটাকে আলো। এই দাদা, শুধু বিয়েতে মত দিলেই হবে না, তোকে ওই প্রতিহিংসার পথটাও ভুলে যেতে হবে, কারণ মানুষের জীবনে আঘাতটা মাত্র একদিনের, আর জীবনের আনন্দটা হলো চিরদিনের। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে ইন্দ্রাণী, যে সিদ্ধান্তের নাম শুভ বিবাহ। আমি কিন্তু সেই সিদ্ধান্তটা অনেক আগে ইন্দ্রাণী। আমি জানি আমি তোমাকে যা বলবো তুমি আমার সব কথা ঠিক মাথা পেতে মেনে নেবে, কারণ তুমি আমাকে প্রচন্ড ভক্তি করো, শ্রদ্ধা করো, প্রয়োজনে ভয় পাও। সুতরাং শুভব্রতকে বিয়ে করার জন্য তুমি আজ থেকে নিজেকে আস্তে আস্তে মানসিক প্রস্তুত করো, তা না হলে আমি কিন্তু বড় ব্যথা পাবো, বড় কষ্ট পাবো, বড় কিছুতে পাই ভালোবেসেছি তুমি না না আমি
হয়েছে? এটা নিশ্চয়ই না না, মোবাইল ঘড়ি কিছুই ছিল না না, আমি তার কাছে পত্র ছিল না। না না, যদি থেকেও থাকে আপনি কি করে জানলেন স্যার? প্রথমে এসেই আমার সঙ্গে দেখা করেছিলেন এবং সেই খাতার একটা জেরক্স কপিটা আপনার হাতে আমি ভালো করে পড়ো, কি লেখা আছে? পড়ো পড়ো পড়ো। এতে লেখা আছে কিভাবে চা বাগানের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা। বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। চা বাগান থেকে কোনোদিন একটা টাকা চুরি হয়নি, পারে না। চুরির ব্যাপারে সমস্ত প্রমাণ পরিষ্কার করে লেখা রয়েছে। মিথ্যে কথা বাবাজি, মিথ্যে কথা। আচ্ছা ঠিক আছে, তবু যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, আমি কথা দিচ্ছি, আমি নিজে এবার আপনি নয়, আমি চা বাগানে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই মানুষটা যে তোমার বাবাকে খুন করেছিল, সেই মানুষটা তার হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবে না। যে শয়তান খুন করতে হয়তো এবার তোমাকেও। নিজেকে বাঁচানোর ক্ষমতা আমার আছে কাকা বাবু। আজ রাতের ট্রেনে আমি শিলিগুড়ি যাব, সেখান থেকে গাড়ি ধরে মকাইবাড়ি চা বাগানে যাব, আর সেই ছদ্মবেশী শয়তানটাকে বুঝিয়ে দেব যে সে যদি ওস্তাদ হয় তাহলে এই শুভব্রত সরকার হলো ওস্তাদের ওস্তাদ, অর্থাৎ বাপেরও বাপ। একটু সাবধানে থাকবেন ম্যানেজার বাবু, কারণ কিছু খুঁড়তে খুঁড়তে যদি কেউটে সাপ বেরিয়ে আসে তাহলে আপনার দু হাতে হাত করা উঠে আসতে পারে। লোহার হাত কড়া। ওস্তাদ বাপেরও বাপ। এবার দেখি সবার সব অবস্থা দিয়ে আমাকে একটা 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 করে শেষ করে দিতে হবে। হ্যালো সুলতান, শোন, আগামীকাল সকালে মালিকের ছেলে শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে যাবে চা বাগানে। তুই মাঝ রাস্তায় একটা ল্যান্ডমাইন ফিট করে রাখবি, যাতে শুভর গাড়িটা ছিন্ন ভিন্ন টুকরো টুকরো হয়ে আকাশের দিকে উড়ে যায়। ইয়েস, খুন, মার্ডার। কারণ শুভকে খুন করা ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নেই। আর শোন, কোনো চিন্তা করিস না, সকালে আমার ছেলে দুলাল তোর বাড়িতে 2 লক্ষ টাকা পৌঁছে দিয়ে আসবে। ওকে, যা বললাম ঠিক সেই রকম কথা মতো কাজ করবে। রাখছে, বাপটাকে খুন করেছে, এইবার ছেলেটাকে আমি দুনিয়া থেকে আউট করে দেব। তারপর ওদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, যেখানে যা কিছু আছে সবকিছু আস্তে আস্তে কবজা করবো আমি। আমি জগন্নাথ, জগন্নাথ ধরা, যার শেল যার নোড়া, তারে ভাঙে দাঁতের গোড়া। আকাশবাণী কলকাতা, বিশেষ বিশেষ খবর আর একবার। আজ সকালে উত্তরবঙ্গের মকাইবাড়ির পথে এক ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে 500 ফুট পাহাড়ি খাদের নিচে পড়ে যায়। গাড়ির ড্রাইভার বা আরোহীদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। পুলিশের সন্দেহ তাদের মৃতদেহগুলি পাহাড়ি নদীর স্রোতে দূরে কোথাও ভেসে গেছে। এখনকার মতন খবর এখানেই শেষ হলো। নমস্কার। আমার শুভ তার মাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। আপনি তো মিথ্যে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে হলে আমরা সবাই শুনতাম, কিন্তু ওখানকার পুলিশের বয়ান অনুযায়ী
শুভ প্রজন্মের বেঁচে থাকার সম্ভাবনা কম। তবুও আপনার কথা আমি তো বিশ্বাস করব না, কারণ বাড়ি থেকে যাবার সময় আমার ছেলে না আমার পায়ের ধুলো মাথায় নিয়ে গেছে। আমার আশীর্বাদ যে ওর মাথায় আছে। যে সন্তানের মাথায় মায়ের আশীর্বাদ থাকে তাকে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে না। ওই সাথীর কবলে পুরো শিবতলায় সিঁদুর দেব। জয় জয় শিব আরে বাবা স্থানে দাঁড়িয়ে কেউ ঝগড়া মারামারি করবি না রে, তাহলে মরবি, সবাই মরবি। এখন তোরা সবাই আমার সঙ্গে বল জয় ভোলানাথ কি জয়। কি রে বেটা, তুই তো বাবার নাম নিলি না। আমি এসব ঠাকুর তত্ত্ব বিশ্বাস করি না। চুপ কর পাপি, বাবার ওপর বিশ্বাস না থাকলে যেই মেয়েটার জন্য আজকে তুই এখানে এসেছিস না তাকে তুই কোনোদিনই পাবি না। আমি এখানে কার জন্য এসেছি তা তুমি কি করে জানো? আরে জানি জানি জানি, আমি সব জানি, সব দেখতে পাই। শোন বেটা, ভালোবাসা করবি তো সত্যি কথা বলবি, কাউকে ভয় পাবি না, সিনা ঠুকে দুনিয়াকে বলবি। কি বলবো? जब प्यार किया तो करना, जब प्यार किया तो करना, प्यार किया कोई छोड़ने नहीं, प्यार किया कोई छोड़ने नहीं, चुप 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 करना, जब प्यार किया तो करना, जब प्यार किया तो करना। তুমি ঠিক কথা বলেছো ভৈরবী মা, তুমি ঠিক কথা বলেছো। ওই মেয়েটাকে না আমি ভীষণ ভীষণ ভালোবাসি, কিন্তু ওই মেয়েটা আমাকে দেখলে ক্ষেপে। আরে জানি রে বেটা, আমি সব কিছু যদি একটা কাজ করতে পারি তাহলে ওই মেয়েটার মন তোর দিকে ঘুরে যাবে। বলো ভৈরবী মা, কি করলে সাথী আমাকে ভালোবাসবে? ওকে ভালোবাসার জন্য আমি সব করতে পারি। খবরটা বলো না, তাহলে আমার মেয়ে সর্বনাশ হবে। আরে না রে বেটা, এই ছেলেটা তোর মেয়েটাকে সত্যিকারেরই ভালোবাসে। শোন বেটা, আজ সারাদিন ওই বাবার মন্দিরের সামনে চোখ বন্ধ করে বসে থাকবি, আর সন্ধে হলে ওই নদীতে 3টে ডুব মারবি। ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলায় নদীতে আমার ডুব দিতে হবে? না পারলে ভাগ এখান থেকে, ওই মেয়েকে তুই কোনোদিনই বিয়ে করবি না। রাগ করো না ভৈরবী মা, রাগ করো না। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি ডুব দিতে পারবো। তারপর কি করতে হবে বলো ভৈরবী মা? তারপর ওই ভেজা কাপড়ে বাবার মাথায় 3টে বেলপাতা দিয়ে বলবি, জয় বাবা ভোলানাথ পতি, এনে দে আমার সতী। তাহলেই দেখবি ওই মেয়েটা ছুটে তোর কাছে চলে এসেছে। আমি এক্ষুনি যাচ্ছি ভৈরবী মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি যদি সাথীকে পাই তাহলে সোনার বেলপাতা দিয়ে বাবার পুজো দেব। এটা কিরকম হলো? আরে এটা আমার আশীর্বাদ আছে বেটা, আশীর্বাদ আছে। তোমাকে শত কোটি প্রণাম ভৈরবী মা, শত কোটি প্রণাম। 3 ছট, আর আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। 3 ছট, আর আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এগুলো কি করলে মা? ওই শয়তানটাকে মন্ত্র দিয়ে তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করেছো। না রে বেটা, আমি তো তোর মেয়েটাকে বাঁচিয়ে দিলাম। ওই শয়তানটা সারাদিন বাবার মন্দিরের সামনে বসে থাকবে, আর তোর মেয়ে সোজা হাটে চলে যাবে। ওই শয়তানটা তোর মেয়ের পথ আর আটকাতে পারবে না। কোথায় আমার মেয়ে? সাথী, সাথী, আরে ও মা সাথী। হে ভগবান, নিজের মেয়েটাকেও চিনতে পারলে না। এই দেখো, কি সাথী তুই? দেখলি তো ভৈরবী মা সেজে কেমন করে শয়তানটাকে আমি আমার পথ থেকে সরিয়ে ফেললাম। তোর সাহস কিন্তু বিশাল বেড়ে গেছে সাথী। আর যদি কালাচাঁদ তোকে চিনে ফেলতো তখন কি হতো বল? কি হতো বল? তখন আর একটা চুক্তি দিতাম। এখন তোরা সবাই আমার সঙ্গে চলতো, হাটে গিয়ে আগে আমরা কেনাকাটা সেরে ফেলি, আর আমার সঙ্গে তোরা সবাই মিলে বল জয় জয় শিব শঙ্কর
একটু জল দে ভাই, একটু জল। বিক্রম দা, কোনো মানুষ যখন তেষ্টার জল চায় তখন তার পরিচয় জানার আগে তার মুখে একটু জল তুলে দিতে হয়। দাও গো, জলটা দাও। না বাবু, তুমি জল খাও। একে তোমার গায়ে এত কাদা রক্ত কি করে লাগলো? আচ্ছা বাবু, তুমি কে, কোথা থেকে আসছো, কি নাম তোমার? জানি না, আমি কিছু মনে করতে পারছি না। দেখো, আমি কিনা আদর করে জল খাওয়ালাম আর আমাকে ঢপবাজি দিতে শুরু করলে। ঢপবাজি মানে? পিঠে দুঘা পড়লে না সবকিছু মনে পড়ে যাবে। তোমরা ছেলে সে কিনা নিজের নাম ঠিকানা বলতে পারে না। তুই থাম তো, আমি দেখছি। ও বাবু, তোমার চেহারায় পোশাকে এমন জল কাদা রক্ত লেগে আছে কেন? জানি না, বিশ্বাস করুন আমি সত্যি কিছু জানি না। একটু আগে নিচু নদীর ধারে আমি যেন জীবনে প্রথম চোখ মেলে তাকালাম। আচ্ছা, আমি কোথা থেকে এখানে এলাম, কি করে এলাম, আপনারা কেউ কিছু জানেন? না, দেখিনি। আগে কখনো তোমাকে আমরা এই অঞ্চলে দেখিনি। দেখে তো মনে হয় কোনো শহর অঞ্চলের মানুষ। হয়তো পাল পথে চলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গিয়েছিল। আরে নেকা চৈতন, তা পড়ে যদি যাবে নিজের নাম ঠিকানা মনে করতে পারবে না কেন? হয়তো আঘাত পেয়েছে বলে মাথাটা ঘুরে গেছে। ও বাবু, ভালো করে মনে করার চেষ্টা করো তো, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন। মা, বাবা, ভাই, বোন কে আছে আমার? হে ভগবান, আমি কেন কিছু মনে করতে পারছি না। মাথার ভেতরটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। কি আছে ওই অন্ধকারের উপরে? কে আছে আমার? কে দেখেছো, আবার ঢপবাজি দিচ্ছে। এই তোরা সবাই আমার সঙ্গে চল তো। আর তুমি বড় এইখানে চুপ করে বসে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করো, তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার সবকিছু মনে পড়ে গেছে। এই চল, দেরি। হ্যাঁ, চল, না হলে সন্ধ্যার আগে না আমরা হাট করে ফিরতে পারবো না। চল। না, তোমরা আমাকে ছেড়ে যাও না। বিশ্বাস করো, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? দেখেছেন আপনারা সবাই কেমন করে এই ছেলেটা আমার হাত ধরে টানছে। এই শেষবারের মতন বলে দিচ্ছি, আমার হাত তুমি ছেড়ে দাও, নইলে আমি তোমার বাপ ঠাকুরটার নাম ভুলিয়ে দেবো। না, তুমি বুঝতে পারছো না, আমি যেন একটা পশুর খাঁচায় বন্দী হয়ে রয়েছি, যে খাঁচা মুছে দিয়েছে আমার নাম, গোত্র, পরিচয়। তুমি আমাকে এখান থেকে উদ্ধার করবে তো? বলো না, তুমি আমাকে বাঁচাবে তো? আমার সঙ্গে মশকরা হচ্ছে? আমি তোমাকে কেমন করে বাঁচাবো? আমি কি ডাক্তার নাকি? হ্যাঁ বাবু, তোমার হাত ছেড়ে দাও, আমাদের অনেক দেরি হয়ে গেছে। যাও, সবাই চলে যাও, আমার তো কেউ নেই, আমার নাম নেই, বন্ধু নেই, কোনো আত্মীয় নেই। ওই অন্ধকারের মানুষ, আমি অন্ধকারেই যাব হারিয়ে। ওই দেখো, এ তো সত্যি চলতে শুরু করলো। বলে, আয় ভুরু বাবু, যাচ্ছটা কোথায়? জানি না, যার কোনো অতীত নেই, বর্তমান নেই, আর ভবিষ্যতেরও কোনো ঠিকানা নেই। ওই নদীর ধারে যেমন প্রথম চোখ মেলে তাকিয়েছিলাম, তেমনি নিজেকে ওই নদীর স্রোতেই দেব ভাসিয়ে। তারপর আত্মহত্যা করে সেই পাপের বোঝাটা আমার মাথায় চাপাতে চাও, তাই না? চলে এসো বলছি, এসো আমার সঙ্গে। তুই ওকে কোথায় নিয়ে যাবি? তা ঘাড়ে যখন চেপেছে তখন বাড়িতে নিয়ে গরু সেবা শুশ্রূষা করবো, তারপর ওর যখন সবকিছু মনে পড়ে যাবে ওকে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। একটা অজানা অচেনা মানুষকে এভাবে নিজেদের বাড়িতে নিয়ে যাবি? তাহলে কি করবো বাবা? একটা পশু অসুস্থ হয়ে পড়ে থাকলে আর একটা পশু তাকে ফেলে রেখে পালিয়ে যায় না, তার সর্বশক্তি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। আর আমরা একজন মানুষ হয়ে আর একটা অসহায় মানুষকে ফেলে পালিয়ে যাব? কিন্তু তুই বুঝতে পারছিস না, ওই বয়সে একটা নামগোত্রহীন ছেলেকে বাড়িতে তুললে সমাজ কি বলবে সেটা একবার ভেবে দেখেছিস? সমাজ? তুমি কোন সমাজের কথা বলছো বাবা? যে সমাজ বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়ায় না, দুঃখের দুঃখ দূর করে না, সেই সমাজকে আমি মানি না বাবা।
আমি এই মানুষটাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো, তারপর ওকে আমি ওর সত্যিকারের পরিচয় ফিরিয়ে দেবো, আমি ওকে নতুন জীবন দেবো। তাই তো আজ থেকে আমি ওর নাম দিলাম কি নাম হ্যাঁ, আমি ওর নাম দিলাম জীবন। আমি জীবন আর তুমি কি? আমার নাম শান্তি। আমি জীবন আর তুমি সাথী, আর আজ থেকে আমরা হলাম জনমের জীবন সাথী। এইসব ধান্দাবাজি কথা বললে না মারবো এক। সুবোধা না, তুমি আমাদের ছেড়ে এইভাবে চলে যেতে পারো না, কিছুতেই না দীপক দাদা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো কাকিমা প্রিয় এদেরকে সান্ত্বনা দেবে কে? বুঝি ইন্দ্রাণী, আমি সব বুঝি, কিন্তু মন যে মানতে চায় না। সুবোধা ছিল আমার বন্ধুর মতো, পুরনো দিনের সব স্মৃতি যেন ছবির মতো চোখের সামনে ভেসে উঠছে। তবু গতকালকের কথা ভুলে মানুষকে তো আগামীকালের দিকে এগিয়ে যেতে হয়। সে এগিয়ে যাওয়া কি এতই সহজ? তুমি কি সুবোধাকে ভুলে যেতে পেরেছো, যাকে তুমি ভালোবেসেছিলে? ভালোবাসি কিনা জানি না, তবে শুভর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক নিয়ে বাবা আমাদের বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমার মনে হয় শুভ চলে যাওয়ার পেছনে হয়তো কারোর গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? তা বলতে পারবো না, কিন্তু চলে যাবার পরেই এক অজানা আতঙ্কে আমার বুক কাঁপছিল। আতঙ্ক? কিসের আতঙ্ক? জানো দীপক দা, আমি বড় অপয়ামী। ছোটবেলায় যার মা মারা যায়, এত বড় পৃথিবীতে যার আপন বলতে কেউ থাকে না, তার কপালে কোনো সুখ সহ্য হয় না। তাই তো শুভকে পৃথিবী থেকে চলে যেতে হলো। না ইন্দ্রাণী না, দাদা কিছুতেই আমাদের ছেড়ে চলে যেতে পারে না, আমি বিশ্বাস করি না, করবো না। পিউ, কেন অবুঝের মতো কথা বলছো? বাস্তবকে তো মেনে নিতেই হবে। আমরা দু চোখ মেলে যেটা দেখি সেটাই হলো বাস্তব। তোমরা কেউ কি সেখানে গিয়ে দাদার মৃতদেহটা দেখে এসেছো? তা না দেখলে পুলিশ যখন তদন্ত করে বলেছে শুভর আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই বলে তাকে আমরা অসম্ভব বলে কেন মেনে নেব? এর চেয়ে অনেক বড় দুর্ঘটনার পরেও তো কত মানুষ ঘরে ফিরে এসেছে। সুবোধা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো 2-10 দিনের পরেই ফিরে আসতো, কিন্তু আজ 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও কি করে আমরা বিশ্বাস করব? তোমরা বিশ্বাস না করলেও আমার মন বলছে দাদা ঠিক বেঁচে আছে। ইন্দ্রাণী, তুমি অন্তত তোমার মনের বিশ্বাসকে নষ্ট হতে দিও না। বিশ্বাস নেই। দুর্ভাগ্যের বোঝাটা রাবণ রাজার মতো সাধুর ছদ্মবেশে আমার জীবন বিশ্বাসের স্বর্ণ সীতাকে যে চুরি করে নিয়ে গেছে। না না না, তোমরা এই শত হতাশার কথা ভুলে যাও। কেন তোমরা বুঝতে পারছো না? আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে মাকে কে সান্ত্বনা দেবে? ঠিক বলেছো, কাকিমার কথাটা তো মনেই ছিল না। তিনি কোথায়? 1 মাস ধরে দিনরাত শুধু ঠাকুর ঘরে পড়ে আছে। এখন আমাদের একমাত্র কাজ হলো মায়ের মনে ভরসা জোগানো। না 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 না, কাউকে কোনো ভরসা জোগাতে হবে না। আমার শুভ যে আর কোনোদিন ফিরে আসবে না, এই সত্যিটা আমি মেনে নিয়েছি। এর জন্য আমি দায়ী কাকিমা। আমার জীবনের অমঙ্গল ছায়া আপনাদের জীবনে যে অমঙ্গল ঠিক না। ইন্দ্রাণী, এমন ভাবে বলো না, এ তো আমার পরীক্ষা। ভগবান আমার স্বামী সন্তানকে কেড়ে নিয়ে আমার মাথার উপর এক বিশাল কর্তব্যের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। তাই আমি ঠিক করেছি সামনের মাসেই দীপক আর প্রিয়ের বিয়ের ব্যবস্থা করব। না মাতা হয় না, এখন আমরা এই বিয়ে কিছুতেই করতে পারবো না। কেন পারবি না? এইভাবেই তো শুভ মৃত্যুর শোকটা আমাদের ভুলতে হবে। কিন্তু তুমি একদিন এই বাড়িতে দাঁড়িয়ে কথা দিয়েছিলে একই দিনে তুমি দাদার সঙ্গে ইন্দ্রাণীর বিয়ে দেবে। আজ দাদা নেই বলে ইন্দ্রাণীর কথা তোমরা ভুলে যেতে পারি না। হ্যাঁ কাকিমা, এখন ইন্দ্রাণী যদি অন্য কোনো ছেলেকে... না না দীপক দা, না, দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়ে তোমরা আমাকে দূরে সরে থাকতে দাও না মা, না, এইভাবে বলে না। তুমিও তো আমার মেয়ের মতো। আমার এক মেয়ের চোখে জল থাকলে আর এক মেয়ের মুখে হাসিটা ফুটবে কি করে? তাই আমি ঠিক করেছি একই দিনে কোনো ভালো ছেলে রেখে আমি তোমারও বিয়ে দিয়ে দেবো মা। এই হলো প্রকৃত মায়ের মতো কথা। দিন প্রতিদিন একটু পায়ের ধরবেন, আপনার শ্রী চরণে জানাই আমার শত কোটি প্রণাম। ঠাকুরপো, শুধু দুম 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 করে মাথা টুকলে তো হবে না। আজ থেকে সরকার বাড়ি সমস্ত দায়িত্ব আপনার নিজের কাঁধে তুলে নিন। আগে আমি তো সারাটা জীবন সেই
তাই তো আমি সেবার শুভকে মকাই বাড়ি চা বাগানে যেতে বারণ করেছিলাম। সেদিন যদি শুভ আমার কথা শুনতো, তাহলে আজকে আমাদের সবাইকে এইভাবে চোখের জলে বুক ভাসাতে হতো। আমরা সবাই চোখের জল মুছে যখন বাস্তবকে মেনে নিয়েছি, তখন আপনার ওই কান্নাটা কিন্তু একটু বেসুরে বাজছে ম্যানেজার বাবু। আমাকে তো কাঁদতে হবে। শুরু হোক বেসুরে হোক, আমাকেই তো কাঁদতে হবে, কারণ শুভর মৃত্যুর জন্য তো আমি পাই। শুভর বদলে যদি আমি নিজের মকাই বাড়ি চা বাগানে যেতাম, তাহলে আমি ফুটে যেতাম। আর আমি ফুটে গেলে পৃথিবীর কারোর কোনো ক্ষতি হতো না। ম্যানেজার বাবু, এখন কেঁদেও লাভ নেই, ভেবেও লাভ নেই। আপনি যত তাড়াতাড়ি পারেন ইন্দ্রাণীর জন্য একটা পাত্রর ব্যবস্থা করুন। মুশকিল কর্মবাজি বিয়েটা দেবেন কার সঙ্গে? কেন, যত তাড়াতাড়ি পারেন একটা সুপাত্র খুঁজে বার করুন। কারণ আমার ছেলের বউ হয়ে ইন্দ্রাণী এলে অর্ধেক সম্পত্তির মালিকিন হবে। আমি ঠিক করেছি আমার সমস্ত সম্পত্তি পিউ আর ইন্দ্রাণীর নামে সমান ভাগে ভাগ করে দেব। আপনি না ওদের দুজনের নামে দুটো নতুন দলিল তৈরি করে আনবেন। না না কাকিমা, না, আপনি সুখী হলে আমি করতে পারি, কিন্তু কোনো সম্পত্তির ভাগ আমি নিতে পারবো না। মা ইন্দ্রাণী, বাধা দিস না মা, বাধা দিস না রে। বৌদি যদি তোর বিয়ে দিয়ে তোর নামে অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে কিছুটা শান্তি পেতে চায়, সেটা মাথা পেতে মেনে নেওয়াটাই হলো আমাদের পবিত্র কর্তব্য। হরমজাদে একটা কথা বললে তোকে কিন্তু আমি একেবারে ফালাফালি করে দেব। বলছি আপনি কোনো চিন্তা করবেন না, 3 দিনের মধ্যে ইন্দ্রাণী মায়ের জন্য আমি ঠিক একটা সুপত্র খুঁজে বের করব। আর তার সঙ্গে ওই দুটো নতুন দলিল তৈরি করে আনতে ভুলবেন না। ওদের বিয়ে রাতেই দলিল আমি সই করব। নাকি ওই কথাটা আমাকে দ্বিতীয়বার না বললে হতো। আপনি কোনো চিন্তা ভাবনা করবেন না, আজকে রাত্রের মধ্যে দলিলপত্র সব রেডি করে ফেলছি। আপনি কিন্তু ভুল করছেন, বিরাট ভুল। কিসের ভুল? সম্পত্তি মানুষের সম্পর্কের মাঝে কাঁটা ছড়িয়ে দেয়। ওই দলিলের রূপ ধরে কোন কার সবচেয়ে আপনার মাথায় ফোড়া তুলে দাঁড়াবে, তা আপনি বুঝতেও পারবেন না কাকিমা। আপনি তো বুঝছেন না। ইন্দ্রাণী শোনো, যে যাই বলুক, আজ তোমার উপর শ্রদ্ধা আমার আরো অনেকটা বেড়ে গেল মা। এই পৃথিবীতে ভগবানের শ্রেষ্ঠ দান হলো মায়ের মমতা, আর সেই মায়ের শ্রেষ্ঠ উদাহরণ হলো তুমি, আমার মমতাময়ী মা। আমার সোনা মেয়ে পিউ। একবার আমার মনের কথাটা টেনে বের করেছিল। বোধে আপনি শুধু সন্তানের গর্ভ নন, আপনি হচ্ছেন কি বলে ওই দেশের গর্ভ, আপনি চান কি বলে জাতির গর্ভ, আপনি চান কি বলে আপনি সব কিছু। এরই আসল কাজটাই ভুলে গিয়েছিলাম। বলছি বৌদি, এই চেক বইটা এনেছি, এই চেক বইটা কয়েকটা চেক পেপারে আপনি কয়েকটা সংখ্যা বলতে এত সব কিসের চেক বাবু? ওই যে চা বাগানে লেবারদের মাইনের টাকা দিতে হবে, তারপর নতুন যে হোটেলটা খুলেছে সেই হোটেলের সমস্ত খরচাপাতি, হিসেবপত্র, এইসব আর কি। ঠাকুরপো, মানে বলছি কি, এই চেক বইয়ের জন্য আপনাকে রোজ রোজ কষ্ট করে আসতে হবে না। আপনি একদিনই সব চেক বই নিয়ে আসবেন, আমি সই করব। না 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 বৌদি, না তা হয় না, তা হয় না। কি জানেন, মানে এগুলো না, এগুলো হচ্ছে প্রচন্ড দায়িত্বপূর্ণ কাজ। যদি কোনোদিন কোথাও একটা টাকা এদিক সেদিক হয়ে যায়, সেদিন আপনি কি আমাকে বিশ্বাস করতে পারবেন? সেই বিশ্বাসের জড়িত আমি আজও বেঁচে আছি। আমার বউ দি গো। ঠাকুরপো জানেন, আপনি শুধু আপনি পাশে আছেন বলি এত দুর্যোগের মধ্যেও আমি শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি। এখন আপনি আমাদের আশা, ভরসা, ভবিষ্যৎ। দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার এই সব কাজের পুরস্কারটা আপনি ঠিক পেয়ে যাবেন।
অবশ্যই পাবে। নিশ্চয়ই পাবো বৌদি, নিশ্চয়ই পাবো, কারণ সততাই আমার একমাত্র মূলধন। কি বলো দীপা? আচ্ছা ম্যানেজার বাবু, শুভদার মৃত্যুটা কি সত্যি অ্যাক্সিডেন্ট বলে আপনি বিশ্বাস করেন? কোনো সন্দেহ নেই দীপক, কোনো সন্দেহ নেই। সন্ত্রাসবাদীরা রাস্তার উপর বোমা পুঁতে রেখেছিল, যাকে বলা ল্যান্ড মাইন। কিন্তু আমার মনে হয়, কি মনে হয়? শুভদার বাবার মৃত্যুর সঙ্গে এ ঘটনার কোন ঘনিষ্ঠ যোগাযোগ আছে? হঠাৎ তোমার এরকম চিন্তা ভাবনা হওয়ার কারণ লাগে দীপক? তা বলতে পারবো না, কিন্তু আমার মন বলছে কি বলছে? এটা নিছক দুর্ঘটনা নয়, অত্যন্ত পরিকল্পিত ভাবে কেউ শুভদাকে খুন করেছে। চুপ করো, চুপ করো দীপক, চুপ করো। আমার সামনে ওই খুন জখমের কথা তুমি একদম বলো না। ওই কথাগুলো শুনলে না, ওই কথাগুলো শুনলে আমার ভীষণ ভয় ভয় করে। আমারও ভয় করে ম্যানেজার বাবু। খুনি হয়তো আমাদের খুব কাছের মানুষ, হয়তো সে সবসময় আমাদের পাশেই দাঁড়িয়ে আছে, তাই আমরা তাকে কেউ চিনতে পারছি না। কিন্তু সে এটা জানে না যে পাপ কখনো তার পাপ কেউ ছাড়ে না। সে পাপের পুরস্কার হলো মৃত্যু, শুধুই মৃত্যু। জগন্নাথ ধরা এত সহজে মরবে না দীপক, তাই তো মালকিন চোখ বুঝে লাখ লাখ টাকার চেকে সই করে দিয়েছেন জানো। এইবার ইন্দ্রাণীর বিয়েটা হয়ে গেলে অর্ধেক সম্পত্তির মালিক হবো আমি। তারপর একদিন ঘরের ভিতরে লুকিয়ে থাকা এই বিষাক্ত কাল সাপটা শেষ করে বেরিয়েছে, মারবে তার শেষ ছেদ। সাপের নাম জগন্নাথ, জগন্নাথ ধরা, চার সিং চার মোড়া, তারে ভাঙে দাঁতের গোড়া। পাগল পাগল পাগল, এই দুনিয়ার যত উটকো পাগল আছে সব আমার ঘরে এসে চেপেছে, আর আমাকে দিন রাত তার সেবা যত্ন করতে হচ্ছে। না 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 না, ওই পাগলকে আমি আজই পথ দেখিয়ে দেব। পথ দেখিয়ে দিলে সবাই কি সেই পথ চিনতে পারে? তার চলার পথ যে কোন ঘরে সে শেষ হয় একমাত্র ভগবানই তার খোঁজ রাখে। জানি জানি, ওই ভগবানই তো আমার এক নম্বরের শত্রু। তা না হলে ওই 10 মন বোঝা আমার মাথায় চাপিয়ে দেয়। 10 মিনিট বোঝা মানে কিসের বোঝা? কিসের বোঝা? ওই বুড়ো শিবরাজাকে যাকে আদর করে বাড়িতে নিয়ে এসেছিলাম, ওই জীবন বাবু, তিনি যখন দিন রাত খাচ্ছেন দাচ্ছেন আর নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। ওমা, ঘুমাবে না তো কি করবে? অসুস্থ মানুষ। অসুস্থ? বলি কিসের অসুস্থ? হাত পা একটু ছড়ে কেটে গেছিল, তার ডাক্তারবাবুর সাথে সে তো কবেই সুস্থ হয়ে গেছে। আর আমাকে দিন রাত ওই দামড়া ছেলের জন্য এত এত রান্না করতে হচ্ছে। তা তুই বা মানুষটাকে ঘরে বসিয়ে রেখেছিস কেন? চা বাগানের কাজে লাগিয়ে দিলে তো পারিস। তারপর সেখানে কাজ করতে গিয়ে আবার কোনো অঘটন ঘটে, তারপর সবাই দোষ সব আমাকেই দেবে। ভালো লাগে না। এতই যদি মানুষটার জন্য ভাবিস তাহলে শুধু শুধু তাকে গালমন্দ করছিস কেন? বেশ করেছি, আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না। বাবা আজকে জীবনকে নিয়ে ডাক্তারখানা থেকে ফেরত, আমি আসলেই ওকে বিদায় করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোকে অত রাগ করতে হবে না, আর আমাকে বিদায় করতে হবে না। শোন, আমি একটা কথা বলি, আজকে তোকে আর জীবনদাকে নিয়ে না আমি একটা জায়গায় যাব, ফুলবাড়ির মেলা দেখতে যাব। সত্যি? সত্যি বলছি। দেখ না, এক্ষুনি বিক্রম আমাদের নিতে এলো বলে। না রে মিনা, আমি তোদের সঙ্গে মেলায় যেতে পারবো না। পারবে না কেন? কি হয়েছে? একটু আগে তোর বাবা আমাদের বাড়িতে এসেছিল, আমাকে যা নয় তাই বলে অপমান করেছে। বাবা তোমাকে অপমান করেছে? হ্যাঁ, বলছি আমি যেন কোনোদিন তোর সঙ্গে মেলামেশা না করি। কি বলছো তুমি? ঠিকই বলছি, তিনি দেখি চাপালির এক সুপারভাইজার বাবুর সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করলেই হয়ে গেল? যাকে তাকে বিয়ে করতে আমার বই গেছে। এই তুমি চলো তোমার সঙ্গে, এক্ষুনি চলো, এক্ষুনি চলো।
না রে মিনা, তোর বাবা যখন আমাকে চান না তখন তুই ফিরে যা। কি কি বলে বিক্রম দা? ফিরে যাবে? আজ এতগুলো দিন পর তোমার এই কথাটা বলতে লজ্জা করছে না? তা তুমি মিনাকে ভালোবেসেছিলে কেন? ভালো আমাকে এখনো বাসির সাথে, শুধু ওর বাবার বলে আজ্ঞা দিতে চাই না বলে। আরে তা ওর বাবার উপর যখন তোমার এতই দরদ, তাহলে ওকে প্রেম করার আগে ওর বাবার থেকে অনুমতি না নিয়ে ওকে ভালোবেসেছিলে কেন? সাথী, হ্যাঁ, ভালো যখন একবার বেশি ফেলেছো তখন পালিয়ে যাবার আর কোনো পথ নেই। ওই মিনাকেই তোমার বিয়ে করতে হবে। কিন্তু মিনা কি ওর বাবার আমাকে ঘর ছেড়ে আমার কাছে চলে আসতে পারবে? পারতেই হবে। কি রে মিনা, পারবি না? নিশ্চয় পারবো, কিন্তু তার আগে ওকে মন শক্ত করে সোজা হয়ে দাঁড়াতে হবে। মনে রেখো, শ্যাম যদি বাঁশি বাজাতে ভয় পায় তাহলে কিন্তু রাধা কোনোদিনও ঘর ছেড়ে পথে নামতে পারবে না। কোনোদিনও নয়, কোনোদিনও নয়। এরপরও তোমার নিশ্চয় মিনা বাবার সামনে গিয়ে দাঁড়াতে আর ভয় করবে না? একদম ভয় পাবে না। তোর প্রেরণা আমার সব ভয় দূর করে দিয়েছে, সব ভয় দূর করে দিয়েছে, তোর সব ভয় দূর করে দিয়েছে। আরে দূর হই তো, সাথে কার মেশলা দেখতে হবে তো। এই তো বাবা, তোমরা এসে পড়েছো। আচ্ছা, তোমাদের আসতে দেরি হলো কেন? ডাক্তারবাবু কি বললো? জীবন এখন সম্পূর্ণ সুস্থ, কোথাও কোনো অসুবিধা নেই। সুস্থ যদি হবে তাহলে নাম ঠিকানা মনে করতে পারছে না। আমি কোনো আঘাত লেগেছে যার জন্য স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আগের জীবনের কোনো কথা মনে করতে পারছে না। কি সর্বনাশ! এখন কি হবে? ডাক্তারবাবু বললো যেমন আছে তেমনি থাকো, পুনর্জীবন নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না। সেসব ভাবতে গেলে ওনাই পুরোপুরি পাগল হয়ে যাবে। না 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 বাবা না, তাহলে তোমরা ওকে কোনো প্রশ্ন করো না, ওর থেকে কিছু জানতে চাও না, কিছু না। যাও আর হোক, সে আপদকে আমি বিদায় করে দিয়েছি। সে কি? 1 ঘন্টা পর শিলিগুড়ি বাস ছাড়বে, বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে টিকিট কেটে সেই বাসে তুলে দিয়েছি। বাবা, শিলিগুড়ি বাসে তুলে দিয়েছ, সেটা আমি কি করবে? হ্যাঁ, কি আর করবে? পথঘাটে ঘুরতে ঘুরতে ঠিক নিজের বাড়ি চিনতে পারবে। তুমি কি পাগল হয়ে গেছে বাবা? যে মানুষটা নিজের নাম ঠিকানা বলতে পারে না, আত্মীয় স্বজন কাউকে চেনে না, সেই মানুষটাকে তুমি একা রাস্তায় ফেলে চলে এলে। তা কি করবো? নিজেদেরই তো খাওয়া দেবে না, তারপর আর একটা মানুষকে কদিন বসে খাওয়া বলতে পারে? এইসব কি বলছো বাবা? আমরা দুটো মানুষ যদি খেতে পারি, আর একটা মানুষকে আমরা খাওয়াতে পারতাম না? তা পারলেও একটা সমস্ত ছেলে ঘরে বসে আছে, এ নিয়ে তো 5 জন 5 কথা বলছে। যার যা ইচ্ছে তাই বলুক, কিন্তু তাই বলে আমরা আমাদের মনুষ্যতাকে কেন বিসর্জন দেব বলতে পারো? কি আশ্চর্য! আরে তুই তো রাত দিন বলিস যে কাল সকালে জীবনকে বাড়ি থেকে বিদায় করে দিবি। আমার যা ইচ্ছে আমি তাই বলবো, কিন্তু তুমি আমার বাবা হয়ে আমার সে কথাটাকে সত্যি বলে ধরে নেবে কেন? একটু মহা মুশকিলে পড়লাম। তোর কোন কথাটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি বুঝবো কেমন করে? তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না, তুমি যাও, শিলিগুড়ির বাস ছাড়তে এখন দেরি আছে, তুমি জীবনকে গিয়ে এখানে ফিরিয়ে নিয়ে এসো। যাচ্ছি বাবা, যাচ্ছি। তবে এখন থেকে তোর কোনো কথাটা সত্যি বলে ধরবো না, যা বলবি তার উল্টো পথে চলবো, একেবারেই উল্টো পথ। বেঈমান! তোমরা এই পুরুষ মানুষ হয়ে না 1 নম্বরের বেঈমান। বাবা ওনাকে বাসে গিয়ে তুলে দিয়ে আসলো, আর উনিও চুপ করে বাসে উঠে চলে গেল। কোন অধিকারে যে বড় বাড়িতে থাকবে? তোমরা তোর আপনজন নও? তাহলে তাহলে সেদিন আমার হাত ধরে এখানে এসেছিল কেন? আমার মনটাকে একটা খেলার মাঠ লাগবে, যে যার যখন ইচ্ছে আসবে, আবার যখন ইচ্ছে চলে যাবে। বিক্রম দা, ও বিক্রম দা, তুমি একবার যাও না গো, বাবা তো পুরো মানুষ, তুমি গিয়ে ওই পাগলটার ঘাট ধরে এখানে নিয়ে এসো, যাও। যাবো, নিশ্চয়ই যাবো, তাই একই জ্বালাই যে আমিও জ্বলছি রে। তাই তোর জ্বালাটা আমি বেশ বুঝতে পারি, যে এই যে সাপের বিষের চেয়ে মারাত্মক জ্বালা, ভালোবাসার জ্বালা, ভালোবাসার জ্বালা, ভালোবাসার জ্বালা। ভালোবাসা না ছাই, ভালোবাসার নাম শুনে আমার গা হাত পা একেবারে জ্বলে যায়। আমার ভালোবাসা এত সস্তা নয়। নেহাত আমাদের বাড়িতে ছিল তাই একটু মায়া পড়ে গেছে, কিন্তু বিক্রমদা যদি জীবনকে খুঁজে না পায় তখন কি হবে? ভগবান, ও ভগবান, তুমি আমার জীবনকে আবার আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। আমি একটু বকাবকি রাগারাগি করি ঠিকই, তবুও তুমি জীবনকে আবার এই বাড়িতে ফিরিয়ে দাও ভগবান, আবার এই বাড়িতে ফিরিয়ে দাও। কে রে?
সত্যি সত্যি আমার গানের সঙ্গে তোমার নাচের ছন্দ না আমি পুরো মোহিত হয়ে গেছি। আমি তো তোমার গানের সুরের আর ছন্দে নিজেকে ধরে রাখতে পারলাম না। পুরুষ মানুষের এই গান শুনেই তো মেয়েরা যুগ যুগ ধরে মোহিত হয়ে ছুটে এসেছে। তাই আমি এর বাইরে যাই কি করে? लगे जा गले के फिर ये हंसी रात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात তাই তো দিয়েছিল। এখানে এলে কি করে? ওই তোমার বাবাজি আমাকে বাসে দিয়ে নিয়ে পড়েছে না, আমিও পেছন পেছনটা পান করে লাফ দিয়ে নিয়ে পড়েছি, তখন লুকিয়ে লুকিয়ে এখানে চলে এলাম। শয়তান ছেলে, তোমার পেটে পেটে এত বদমাইশি। কেন এসেছো বলো, বলো এখানে কেন এসেছো? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবে না কেন? তা তো জানি না, তবে তবে তোমাকে ছেড়ে না আমি বাঁচবো না। বাঁচবে না? তোমার হঠাৎ এমন কথা মনে হলো কেন? এই সত্যি কথা বলো, না হলে আমি তোমাকে নিজে গিয়ে বাসে তুলে দিয়ে আসবো। আরে বাবা বাবা বলছি তো বলছি, আসলে না একটা ইয়ে হয়েছে। ইয়ে? খুব লজ্জা করছে, বলবো? আচ্ছা বলছি মানে আমার না তোমাকে, আমার তোমাকে। আরে কি আমাকে? আমাকে হেবি ভাল লাগে। কি বললে? হেবি ভালো লাগে? কতটা ভালো লাগে বলো না, কতটা ভালো লাগে? অনেক অনেক ভাল লাগে। এই ধরো চায় যেমন চিনি ভাল লাগে আর তরকারিতে কাঁচা লঙ্কা। আমি লঙ্কা? হ্যাঁ, একটা আস্ত করে ধানি লঙ্কা। জীবন না 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 না, তুমি তো সাথী। হ্যাঁ তুমি তো সাথী, তবে কিনা লঙ্কার মতো একটু ঝাল ঝাল। তোমার মাথা, বাইরে থেকে দেখে মেয়েদের যতই ওই টক ঝাল মনে হোক না কেন, আসলে আমরা হলাম বাঁশির মতো। ভালোবাসার সুরে যে যেমন ভাবে বাজায়, এই বাঁশিতে ঠিক তেমনই সুর ওঠে। আমিও তোমাকে অনেক ভালোবাসি জাতি। আহা, তুমি ভালোবাসার কি বোঝো? আমার কেন বুঝবো না? কি বোঝো? দেখো ভালোবাসা হচ্ছে খুব সহজ ব্যাপার। দেখবে যে কোনো কিছুর জন্য তোমার মন যখন খুব হাঁকুপাকু করবে, আকুলি বিকুলি করবে, তখন বুঝবে যে তুমি তাকে ভালোবাসো। হাঁকুপাকু করবে, আকুলি বিকুলি করবে? হ্যাঁ, তো করবেই। এটার মানে ভালোবাসা? পাগল একটা। এই মাত্র কেন, আগে ঠিক করে শোনো না। দেখো না, আমি তোমাদের এখানকার আকাশ বাতাস পাহাড় নদী, তারপরে বিক্রম মিনা, তুমি তোমার বাবা, সবাইকে সমান ভাবে ভালোবাসি। বাবার মেয়েকে তুমি একই রকম ভালোবাসো? সমান। বেরো আমার বাড়ি থেকে। এই না, যাবো না। কেন যাবে না? যাবো না, আমি যাবো না, আমি কিছুতেই তো মাছ ধরে যাবো না। আরে এই ছেলেটা কি করে? এই আমার পা ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি তোমাকে কামড়ে দেবো। এই কি বদমাইশ মেয়ে রে! শয়তান ছেলে, তোমার এত দূর সাহস, এখানে একটা ইয়াং মেয়েকে তুমি একা পেয়ে জড়িয়ে ধরো। কেন জড়িয়ে ধরলে কি হয়? 3 দিনের ফাঁসি আর 1 রাত্রির জেল হয়। বাবাকে বলে দিলে না, মেয়ে তোমার হাত পা করে ভেঙে দেবে। ও বাবা রে বাবা, ওরে
তাহলে বাবা বাবাকে বলে কাজ নেই। দেখো বলছি যে মানে আমি যখন তোমার সঙ্গে অন্যায় করেছি তখন তুমি আমাকে শাস্তি দাও। তা কি শাস্তি দেব? শাস্তি? হ্যাঁ পেয়েছি পেয়েছি, বলে ফেলো। শাস্তিটা খুঁজে পেয়েছি। বলছি যে দেখো মানে আমি যখন তোমাকে জড়িয়ে ধরেছি তাহলে তার বদলে তুমি আমাকে জড়িয়ে ধরো না। হ্যাঁ তাহলেই তো সদবোধ হয়ে যায়। এই দেখো আমি চোখ দুটো বন্ধ করে হাত দুটো এরকম যিশু খ্রিস্টের মতো টান টান করে 1 2 3 গুনবো, তুমি আমাকে জড়িয়ে দেবে, ঠিক আছে? 1 2, ওরে বাবা তোর সইছে জাতি। চোখ বন্ধ করে হাত টান করে জড়িয়ে ধরবো। ধরো ধরো ধরো। জড়িয়ে ধরবে শয়তান ছেলে। একটা পোকা আমার গায়ের উপর উঠে পড়েছিল। বলছি যে মানে একটুখানি থাকি না। বেরো না থাকবো, লোকে দেখছি। দাঁড়াও, ঘোরো ঘোরের দিকে ঘোরো। কি হলো আবার আমাকে ডেকে আনলো কেন? ওমা তা চুপচাপ চলে যাওয়ার আগে এই বাড়ি থেকে যে মালটা চুরি করে নিয়ে যাচ্ছ সেটা আগে ফেরত দিয়ে যাও। এবার চোর বলছে, এই বিশ্বাস করে আমি কিছু চুরি করিনি। একদম মিথ্যে কথা বলবে না, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে? হ্যাঁ। বেশ তাহলে বলো আমি কি চুরি করেছি। তুমি চুরি করেছো? কি চুরি করলাম রে বাবা? আমার মন। সাথী? হ্যাঁ জীবন, তুমি এই সাথীর মনের মন্দিরে আজ ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে দিয়েছো। বেশ তাহলে কি করে ভালোবাসতে হয় স্যার তুমি আমাকে শিখিয়ে দাও। কিন্তু কি লাভ বলো তো? কদিন বাদে তো তুমি সবকিছু ভুলে যাবে। যা তাই আবার হয় নাকি? তাহলে তাহলে কথা দাও। কি কথা দেবো? তুমি আমাকে কখনো ভুলে যাবে না। কখনো যাব না ভুলে আমরা, কখনো যাব না ভুলে, কখনো যাব না ভুলে আমরা, কখনো যাব না ভুলে। সাথী তুমি আল্লাহ ভগবান, সাই গ্রহ সাথী তুমি আল্লাহ ভগবান, সাথী গ্রহ কখনো যাব না ভুলে আমরা, কখনো যাব না ভুলে। এসো এসো নাচো নাচো। আসবো কিরম করে? ওই তাই পারি পারি পারি। জনমে জনমে এই মোরে, জনমে জনমে এই মোরে, চির সাথী হব মোরা, প্রেমের গানে ইতিহাস হব, প্রেমের গানে ইতিহাস হব, লেলিহান মাঝে কখনো যাব না ভুলে আমরা, কখনো যাব না ভুলে, কখনো যাব না ভুলে আমরা, কখনো যাব না ভুলে। বাবা 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 বাবা, এই তাহলে তোমার আসল চেহারা সাথী। একই কালাজাত, তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি অনেকদিন ধরে শুনছিলাম তুমি নাকি একটা বাইরের ছেলেকে ঘরে পুষে রেখে ফুর্তি করছো, আর সেই ধান্দাবাজিটা দেখতে এলাম। ভদ্রভাবে কথা বলি কালাজাত। এর চেয়ে ভদ্র ভাষায় আমি শালা কোনোদিন কথা বলিনি। মায়েরই বলছি তোমাকে বিয়ে করার পর একেবারে বিলেতি ভদ্রলোক হয়ে যাবে। আরে যা যা, সাথে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাবে, তবু তোর মতন সমাজ বিরোধীকে কোনোদিনও বিয়ে করবে না। করবে করবে, তাই তো
তাই তো আজ আমি এখানে তৈরি হয়ে এসেছি। কি বলতে চাইছিস তুই? সেদিন বুড়ো শিবতলায় আমার মাথায় চাটি মেরে আমাকে চুক্তি দিয়ে পালিয়ে যেতে পেরেছিলে বলে আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কালাচাঁদ, আজ আমি তোমাকে তুলে নিয়ে গিয়ে ওই বুড়ো শিবতলায় বিয়ে করবো। চলে এসো সাথী, চলে এসো। এই সাবধান, ছাতির হাতটা ছেড়ে দে, নালে কিন্তু। এই শালা, আমাদের দুজনের মাঝখানে নাক গলাতে আসবি না, তাহলে জানে খতম করে দেবো। এই চুপ করে ওখানে দাঁড়া। ওপর আসছিস কেন তুই? আমার ভয় দেখাচ্ছিস নাকি? জানিস আমি যদি একবার রেগে যাই তাহলে কি হতে পারে? জীবন, তুমি চুপ করো। এটা তো আমাদের দুজনের ব্যাপার, আমরাই মিটিয়ে নেবো। তুমি এই শয়তানের সঙ্গে পারবে না, সরে যাও। এটাই তো চাই। কালাচাঁদের ইচ্ছে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি সাথী। চলে এসো সাথী, চলে এসো, চলে এসো। গরম করে পড়েছে রে। জীবন, চুপ কর, বলছি না, কথা বলবো না। এবার এই শালা, তোকে না আমাদের দুজনের মাঝখানে আসতে বারণ করেছি। আমি তো প্রথমে তোদের দুজনের মধ্যখানে আসিনি রে, কিন্তু তুই যখন তোদের দুজনের মধ্যখানে ছুরিটাকে আমদানি করেছিস তখন আমি তো আর ব্যাটা ছেলে হাতে চুরি পরে বসে থাকতে পারি না। চল, মাথা ঠান্ডা আছে? মাথা খুব গরম আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার 1 থেকে 3 গুণার মধ্যে এখান থেকে হয়ে যা, নালে কিন্তু এই ছুরিটা তোর বুকের। পুরি বাপরে, একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। হাঁ করে দেখছিস কি? মজা নিচ্ছিস নাকি? মজা নিচ্ছিস? ভয় পা, ভয় পা, বেশি করে ভয় পা, বেশি করে ভয় পা। লোকে হাত পা কাঁপ, তোর কাঁপতে লাগানো। ও ঠিক আছে, গোনো গোনো। 1 2, হাত পা কাঁপ। ঠিক আছে, ঠিক আছে, কি ঠিক আছে? আজ আমি চলে যাচ্ছি। বেরো বেরো। কিন্তু আবার কি হলো? কিন্তু এর হিসেবটা আমি তোকে পরের দিন বুঝিয়ে দেবো রে শালা। আগে তোকে খতম করব, তারপর সাথীর স্মৃতিতে সিঁদুর দেব। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। সিঁদুর দিবি না? আয় আমাকে সিঁদুর দে, আয় 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 আয়। হনুমান, ভোতা ছুরি মেয়ে ফুটানি মারতে এসছে। তোমাকে না বলেছিলাম আমাদের মাঝখানে কথা বলতে না, তবু তুমি ওই ছুরির সামনে ঝাঁপিয়ে পড়লে। আবার দাঁত বার করে হাসছো, পাগল কোথাকার। মাত্র কেন সাথী, মাত্র কেন? আমি তো তখনই প্রথম বুঝতে পারলাম তোমার আমার সম্পর্কটা না সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্যরকম। তোমার যদি কিছু হয়ে যায় না সাথী, আমার বুকের ভেতরটা যে ভেঙে খান খান করে যায়। জীবন, আচ্ছা সাথী, বলো না এটাকে কি ভালোবাসা বলে? জানতে চেও না জীবন, জানতে চেও না। এখন আমার ভালোবাসার নাম শুনলে বড্ড ভয় করে। এতদিন হাসি ঠাট্টা করে আমাদের দিন কেটে যাচ্ছিল, কিন্তু এখন আমি যখনই ভাবি যদি কখনো তোমার পুরনো স্মৃতিটা ফিরে আসে, তাহলে তাহলে আজকের এই সাথীকে তো তুমি ভুলেই যাবে, ভুলেই যাবে। সাথীহারা ভালোবাসা? না 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 সাথী, সে তো আমি সহ্য করতে পারবো না। তাহলে তাহলে এসো আজকে না, আজকে আমি আমার হাতের এই আংটিটা, এটা আমি তোমার আঙুলে পরিয়ে দিচ্ছি। এইটা আমায় সেদিন দেখালে আমি তোমায় ঠিক চিনতে পারবো। তুমি জানো মেয়েদের হাতে আংটি পরালে কি হয়? না, কি হয় গো? আরে বিয়ে হয়, বিয়ে। এই বলছি ওই বিয়েটা কি গো? হায় ভগবান, সাতকান্ডা রামায়ণ পড়ে বলে সীতাকার মাসি। তা বিয়ের মানে বোঝার আগে বলো তো আমি তোমার কে? तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा
मर जाए हम तुझे देखा कोई जाना सनम। মিলে যাচ্ছে একটা 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 করে সব কটা অঙ্ক মিলে যাচ্ছে। ময়ার সব হয়ে গোটা সরকার পরিবারটাকে আমি পাকে পাকে পেঁচিয়ে ধরেছে। এবার ইন্দ্রাণীর বিয়েটা হয়ে গেলে অর্ধেক সম্পত্তির মালিক হব আমি জগন্নাথ। জগন্নাথ ধারা যার সেই যার নোড়া তারে ভাঙে দাঁতের গোড়া। ভান্ডার লুট করা কঠিন হবে না বাবা, কিন্তু কন্যাটা যে সত্যি সত্যি বলেছে তার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার মানে কি বলতে চাস? হ্যাঁ ঠিকই বলছি বাবা, হয়তো সে মারা গিয়েছে কিন্তু সে তার ডেড বডি বাবা ডেড বডি করতে না পারলো, তার মানি ব্যাগ মোবাইল ভাঙাটা জিজ্ঞাসা তো পাওয়া গেছে। হ্যাঁ কিন্তু আমি ভাবছি সত্যি সত্যি মরে যায় ডেড বডি পাওয়া যাবে না। কেন ডেড বডি কি করবি? শোকে সাজিয়ে রাখবি? না তুমি বুঝতে পারছো না বাবা। স্কাউন্ডাল বাবা, ও যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তো আমাদের সর্বনাশ হবে। ওরে পাঁঠা, ও যদি বেঁচে থাকতো এতদিন পর নিশ্চয়ই বাড়ি ফিরে আসতো, কাপটি মেরে কোথাও লুকিয়ে বসে থাকতো না। তা থাকতো না, কিন্তু এই ঘটনার পর তো কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে ওই সমস্ত ফালতু চিন্তা ভাবনা করে কি লাভ? না মানে রাস্তা সেই শালার এক কথা লাশ 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 আর লাশ। শুয়োরে বাচ্চা, আর একবার লাশের কথা বললে না তাহলে তোকে পিটিয়ে মেরে আমি লাশ বানিয়ে ছাড়বো। এখন যেটা বলছি মন দিয়ে শোন, ইন্দ্রাণীর জন্য তোকে যে পেপার রেডি করতে বলেছিলাম তার কি হলো সেটাই বল। না মানে বাবু কে গো? আমি বানিয়ে এনেছি বাবু। খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে। এইবার অর্ধেক সম্পত্তির মালিক হবে আমার মেয়ে ইন্দ্রাণী। কিন্তু তার আগে শুভর মাকে ওই দলিলে সই করতে হবে। করবে করবে, কারণ উনি তো নিজেই বাবাকে দিয়ে ওই দলিল বানাতে বলেছে। কিন্তু যেদিন ইন্দ্রাণীর বিয়ে হবে সেই দিনই তো উনি ওই দলিলে সই করবেন। বিয়ের দিন আমি ঠিক করে ফেলেছি, আগামী 18ই মার্চ। প্রতাপ, কিন্তু বিয়েটা কার সঙ্গে হবে বড় বাবু? ছেলেটিকে ওই একটা সমস্যা পড়েছি বুঝলি, কিছুদি একটা ছেলে খুঁজে বের করতে পারছি না রে। আমাদের এমন ছেলে চাই যে ইন্দ্রাণীকে বিয়ে করলেও আপনার কথা মতো সে ওঠবোস করবে। ঠিক 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 থামিস না, বলে যা বলে যা। তারপর শুধু তাই নয় বড় বাবু, সেই ছেলেটাকে এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আপনি যখন যে কাগজে সই করতে বলবেন সে তখন চোখ বুঝে তাই করবে। এ বাবা রে রতু, তুই তো দেখছি একেবারে আমার মনের কথাটা টেনে বের করেছিস রে। থামিস না, বলে যা বলে যা। তারপর সেই ছেলেটা কোনোদিন আপনাকে ফাঁকি দিয়ে ইন্দ্রাণীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। কিন্তু বাবা এরকম বিশ্বাসী ছেলে তুমি পাবে কোথায়? ও মা, পাবো কি রে? ছেলে তো আমি পেয়ে গেছি। পেয়ে গেছো কোথায় বাবা? ছেলে তো আমার চোখের সামনে ঘুরঘুর 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 করছে। কে সে? ওই রতু বাবু, রতনলালের সঙ্গে আমি ইন্দ্রাণীর বিয়েটা দেব। আপনি কি কথা বলছেন বড় বাবু? ঠিকই বলছি রতন, দেখ তুই আর না করিস না। দেখ রতন, সেই ছোট্টবেলা থেকে তুই আমার কাছে আছিস, তোর চেয়ে অতি বিশ্বাসী ছেলে আমি আর কোথায় পাবো তুই বল? না শালা, কোনো কিন্তু নয়, রাজি তোকে হতেই হবে। আচ্ছা রতন বলছি, আমার কথা রাখতে তুই সামান্য একটা বিয়ে করতে পারবি না? বাবু 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 পারবো বাবু, পারবো, আমি নিশ্চয়ই পারবো। আমি ছোটবেলা থেকে ইন্দ্রাণীকে আমি চোখের সামনে দেখেছি। বয়সে আমি একটু বড়, তবু মনে মনে তাকে আমি ভালোবেসে ফেলেছি বাবু। এই কথাটা আমি কোনোদিন কাউকে বলতে সাহস পাইনি বাবু। ওরে বাবা রে, কাঁদে না কাঁদে না সোনা, কাঁদে না, চোখের জল মুছো, চোখের জল মুছো, চিন্তা করো না। তোমার সারা জীবনের স্বপ্ন এইবার সফল হবে। আগামী 18ই মাঘ টোপর মাথায় দিয়ে তুমি আমার মেয়ে ইন্দ্রাণী মাকে বিয়ে করতে আসবে। তুমি কি বলছো বাবা? এ হয় না, এ হতে পারে না। কি হয় কি হতে পারে না সেটা তোমার থেকে আমি অনেক ভালো বুঝি ইন্দ্রাণী। সুতরাং আমি যখন বিয়েটা ঠিক করেছি তখন রতনলালকে তোমায় বিয়ে করতে হবে। কেন করবো? কেন তুমি আমার উপর জুলুম করছো? তার কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই। দিতে হবে। এর আগে তুমি শুভর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলে, আজ শুভ নেই বলে তুমি যাত্রা তোমাকে বিলিয়ে দেবে। আমার সামনে বেশি গলা তুলে কথা বলবে না ইন্দ্রাণী। আজ আমি বলবো, ছোট থেকে আমি তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, যা বলেছো মুখ বুঝে মেনে নিয়েছি। আজ তোমার সম্পত্তি হাতানো ষড়যন্ত্রের কাছে নিজেকে বলে দিতে পারবো না।
হারাম যদি সারাটা জীবন তিল 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 করে আমি যে সম্পত্তির স্বপ্ন দেখে এসেছি, তুই যদি সেই স্বপ্ন ভেঙে দিতে চাস তাহলে তো রক্ত দিয়ে কিন্তু আমি স্নান করব। তাই করো না গো বাবা। একটা সমাজ বিরোধী গুন্ডার গলায় মালা দেওয়ার আগে তুমি তোমার নিজের হাতে নিজের মেয়েকে গলা টিপে মেরে ফেলো না বাবা, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। নরে না, তোকে আমি একেবারে মারবো না, তোকে আমি সারাটা জীবন ভর তিলে তিলে দগদে দগদে একটু একটু করে মারব। প্রত্যেক দিন তোর সারা শরীরে আমি একটু একটু করে চাকু চালাবো। রক্ত বেরোবে, রক্ত লাল লাল রক্ত। তারপর সে ক্ষতস্থানে আমি লবণ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। তুই যন্ত্রণায় ছটপট 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 করবে। তোর জন্য আমার যত টাকা লোকসান হবে, তো সারা শরীরে আমি ঠিক ততগুলো জায়গায় শোষ ফোটাবো। তখন খুব ভালো করে জানতে পারবে তুই ডেঞ্জারাস মাল। এই জগন্নাথ ধরা যার সে যার নড়া, তারে ভাঙে দাঁতের গোড়া। বাবা, দাদা বল। আমার তো মা নেই রে দাদা, তোরাই তো আমার আপনজন, বল। আপনজন? মন দিয়ে শোন, যদি সুখে শান্তিতে জীবন কাটাতে চাস তাহলে চোখ বুঝে এই রতনের গলায় মালা দিয়ে দে, বরণ মালা। ভগবান, তুমি বলো এখন আমি কি করব? আমি কোন পথে যাব? তোমার জন্য তো রতনের জান হাজির। হ্যাঁ ইন্দ্রাণী, একটা বাড়ির চাকর হয়ে মালকিনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে যাচ্ছ রতনলাল। বিয়ের পর তুমি আমাকে কথা বলার কায়দাটা শিখিয়ে দিও। সবাইকে সবকিছু শেখানো যায় না। কুকুরকে ঘটি ঘটি গঙ্গার জল খাওয়ালেও তার লেজ কোনোদিনও সোজা হয় না। বড়বাবু চাইলে হবে। সারা জীবন আমি গুন্ডামি করেছি, মারদাঙ্গা করেছি, সবাই আমাকে ছোট লোক বলে গালাগাল দিয়েছে। এবার তোমাকে বিয়ে করে আমি ভদ্রলোকের জাতে উঠবো। এই রতনলাল হবে রাজার জামাই, রাজা। হয়তো তোমার কথাই সত্যি হবে রতন। নিয়তি বোধহয় আমার কপালে এই লিখে রেখেছে, আমি এমনই একটা মরুভূমি যেখানে কোনোদিন কোনো মেঘের ছায়াটুকু পড়বে না। আমি এমনই একটা কাটা গাছ যাতে কোনোদিন তাতে কুড়িও ধরবে না। শুভ, এই শুভ, তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো। যেখানে সুখে থাকো, আমি শুধু চাই এই শুভ রাতে এই কামনা আমি যে তাই গানে
আজি ফিরে পাবো তাকে যে আবার আমার যত সাথী হারানো যে আজি ফিরে পাবো তাকে যে আবার আমার গানের মাঝে নিত্য সুর বাজে এই আমি শুধু বলে যাই ইন্দ্রাণী, তুমি এভাবে কাঁদছো কেন? কান্নাই যেমন একমাত্র আশ্রয় দীপকদা। ও কথা বলো না, তুমি তো সেদিন আমায় চোখের জল ফেলতে বারণ করেছিলে। অন্যকে বলা অনেক সহজ, নিজের জীবনে মেনে চলা সেটা যে বড় কঠিন। ওসব কথা ভুলে যাও, আর দুদিন পরেই তুমি নতুন জীবনে পা দিতে চলেছো। সেই নতুন জীবনের কথা ভেবেই তোমার চোখে জল আসছে। এসব তুমি কি বলছো? ও বাড়িতে সবাই তোমার বিয়ের আয়োজন নিয়ে মেতে উঠেছে। সেই বিয়েই যে আমার জীবনে সর্বনাশের সংকেত হয়ে দেখা দিয়েছে। সর্বনাশের সংকেত মানে? বলি না না, ও কথা বলো না। হ্যাঁ, বাবা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তার নামটা শুনে তুমিও তাই বলবে। তার নামটা জানার জন্যই তো অধীর আগ্রহে আমি এ বাড়িতে এসেছি। যার গলায় আমাকে মালা দিতে হবে তার নাম রতনলাল। রতনলাল মানে সেই সমাজ বিরোধী গুন্ডা, পুলিশের খাতায় যার নাম আছে? হ্যাঁ, বাবা চোখে সেই আমার স্বামী হওয়ার উপযুক্ত পুরুষ। না, তা কিছুতেই হতে পারে না। এ বিয়েতে তুমি কিছুতেই মত দেবে না। বাবার ইচ্ছের কাছে আমার মত ইচ্ছে কোনো দাম নেই। কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মেয়ের ওপর কেউ এমন অন্যায় জুলুম চালাতে পারে না। দরকার হলে আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো। পুলিশ হয়তো বিয়েটা বন্ধ করতে পারবে, আমাকে তো আশ্রয় দিতে পারবে না। ঠিক বলেছেন ম্যাডাম, আইন অন্যায় জুলুমকে আটকাতে পারবে কিন্তু ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারবে। আপনি কি জানেন স্যার, ওই সমাজ বিরোধী গুন্ডা রতনলালের সঙ্গে ইন্দ্রাণীর বিয়ে ঠিক হয়েছে এবং এ বিয়ে তোর মত নেই? সেটাই স্বাভাবিক। উনি যদি বলেন এ বিয়ে আমরা বন্ধ করতে পারি, কিন্তু এই বাড়িতে থাকতে পারবেন তো? না পারলে কাকিমাকে বলে আমি ওকে সুভদ্রার বাড়িতে নিয়ে যাব। না দীপকদা, না, একজন মহিলা হয়ে অন্যর বাড়িতে থাকা সেটা সম্মানের নয়। বিশেষ করে যে বাড়িতে বউ হয়ে যাওয়ার কথা ছিল সেই বাড়িতে আশ্রিত হয়ে থাকা যায় না। তাই তো বাবার ইচ্ছেটাই আমার মেনে নিতে হবে। এই সমস্যার যে কোনো সমাধান নেই। একমাত্র সমাধান শুভব্রত সরকার। শুভব্রত সরকার মানে শুভদা? হ্যাঁ, ভগবানের অলৌকিক উপায়ে উনি যদি বেঁচে থাকেন এবং ইন্দ্রাণী দেবীর বিয়ের আগে উনি যদি ফিরে আসেন, সেটা কিছুতেই সম্ভব নয় ইন্সপেক্টর। পুলিশের চাকরিতে আমি অনেক অসম্ভবকে সম্ভব হতে দেখেছি। আমার মনে হচ্ছে শুভব্রত বাবু বেঁচে আছেন এবং সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে একদিন তিনি ফিরে আসবেন। আপনি চক্রান্ত বলছেন কেন ইন্সপেক্টর? কারণ আমার মনে হচ্ছে শুভব্রত বাবুর গাড়িটা কোনো দুর্ঘটনা ঘটেনি, কেউ ছক করে মারার চেষ্টা করেছিল। আমিও ঠিক তাই সন্দেহ করেছিলাম। প্রথমে শুভদার বাবার মৃত্যু, তারপর শুভদা, এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই কোথাও কোনো যোগাযোগ আছে। এই রহস্যের পিছনে আছে একজন মানুষ। সেই মানুষটাকে খুঁজে বার করতে পারি ইন্সপেক্টর। কি করে করব? ঘটনা তো আমার এলাকায় ঘটেনি, সব রহস্যের বীজ লুকিয়ে আছে ওই মকাই বাড়িতে। তাহলে আজই আমি সেখানে যাব, সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করব, চা বাগানের মানুষের সঙ্গে কথা বলবো, জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খুঁজে ওই ষড়যন্ত্রের সূত্র উদ্ধার করে আনবো। তাই যাও দীপক, তাই যাও। ওই শয়তানটাকে বুঝিয়ে দাও এই শান্তিপ্রিয় বাংলার বুকে হিংসার কোনো জায়গা নেই। ওই নামলককে যেন শ্মশানে পাঠায়। বিশ্বাস আত্মীয়তার সম্পর্ক রাখে, যারা উপহাসে পরিণত করে, নারীর সিঁদুর বিক্রি করে, যারা স্বার্থ সিদ্ধির ব্যবসা করতে চায়, আমরা তাদের ছাড়বো না, কিছুতেই না। আসতে রে বাবা, আসতে। তোমাকে নিয়ে না আর পারি না। তুমি না একটা হাদা গঙ্গারাম। এই, আমি হাদা গঙ্গারাম? হ্যাঁ। না, আমি হচ্ছে একটা পাক্কা বদমাইশ। বদমাইশ? তা কে বললো? কেন, সেদিন যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম তুমি তোমাকে বদমাইশ বললে। কিন্তু আজ আমি তোমাকে বলছি, তুমি শুধু বদমাশ নাও, একটা বোকা বদমাশ। এই, আমি বোকা? হ্যাঁ। আমি কি বোকামি করলাম? বোকামি করনি? তাহলে তুমি কেন বুঝতে পারছো না আমি এখানে তোমাকে কেন নিয়ে এসেছি? আচ্ছা, ঘরে বসে কি আমরা বাবার সামনে মন খুলে কথা বলতে পারতাম? আরে বাবা, আমরা তো কোনো অন্যায় করছি না। তুমি তো সেনকে আমাকে বললে আমরা দুজন নাকি বিয়ে করব। তা সেই বিয়ের কথাটা বাবাকে কি বলতে হবে তার নাকি? ও, এই ব্যাপার? হ্যাঁ। তাহলে আর দেরি করছে কেন? তুমি এখনই নাচতে নাচতে গিয়ে বলে দাও। না না বাবা, না,
পারবে না কেন? তুমি না কিচ্ছু বোঝো না। আমার না আমার না খুব লজ্জা করবে। এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। বলছি লজ্জা করবে কেন গো? এই বিয়েটা কোনো লজ্জার ব্যাপার নাকি? বলো বলো, কি হয় বিয়ে করলে? কি আবার হবে? আমি সিঁদুর পরে তোমার বউ হব আর তুমি আমার বর হবে। তারপর সারা জীবন আমরা একসঙ্গে একই ঘরে থাকবো। আরে বাস, একসাথে এক ঘরে? এক ঘরে? না 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 না। মানে? ও বাবা, ও আমি তোমার সাথে কিছুতেই এক ঘরে থাকতে পারবো না। দিনের বেলা যাবো থেকে রাত আমি তোমার বাবার সঙ্গে বারান্দায় শোবো। কেন? আমার সঙ্গে তোমার একই ঘরে শুতে কিছু অসুবিধা হবে শুনি? খুব অসুবিধা হবে, খুব 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 গরম করবে তো। তাতে বাবা বারান্দাটা কি সুন্দর খোলামেলা, ফুরফুর করে হাওয়া দেয়, শরীরটা একবারে জুড়িয়ে যায়। শরীরটা একেবারে জুড়িয়ে যায় না? ফুরফুর ফুরফুর করে হাওয়া দেয়, তাই না? খাওয়াচ্ছি হাওয়া। তার আগে তো বাবাকে বিয়ের কথাটা বলতে হবে। তা সে আবার এমন কি বাবা? তার জন্য সকাল থেকে রাত অবধি পিটিয়েই যাচ্ছে আর খেচিয়েই যাচ্ছে। আমি এখনই গিয়ে বলছি, ও কাকাবাবু আপনি কালকেই সকালে গঙ্গায় ডুব ডুব দিয়ে রেডি হয়ে নেবেন তো, আমি আপনাকে এই বিয়ে ইয়ে না মানে একটু ভুল হয়ে গেল, আপনাকে না আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোমাকে বাবার কাছে গিয়ে বিয়ের কথা বলতে হবে না। সকাল সকাল গঙ্গায় ডুব দিয়ে আমি আপনাকে এই বিয়ে, এই জন্য আমি তোমাকে এত মারি। তারপর বিয়ের কথা শুনে বাবা যদি খুব রেগে যায়। কেন রেগে যাবে কেন? এই বিয়েটাকে কোনো অন্যায় নাকি? অন্যায় হবে কেন? আসলে আসলে কি বলতো, ছেলে মেয়েরা ভালোবেসে নিজেরা নিজেদের বিয়ে ঠিক করলে না মা বাবা ভীষণ রেগে যায়। ও বাবা দেখেছো না বাবা, তাহলে আমি কিছুতেই তোমার বাবাকে বিয়ের কথা বলতে পারবো না। সব শুনে আবার আমাকে ধার ধারে শিলিগুড়ির বাসে তুলে দিয়ে আসবে। জীবন ভয় পেলে চলবে না, তোমাকে মন শক্ত করে বাবার সামনে গিয়ে দাঁড়াতেও হবে, আবার বিয়ের কথা বলতেও হবে। হ্যাঁ, কি করে বলবো সাথী? আমার যে কোনো নাম নেই, ঘর নেই, পরিচয় নেই, হাল ভাঙা পালছের একটা নৌকোর মতো আমি যে শুধু জীবন নদীতে ভেসে চলেছি। না না জীবন, আমরা তো জীবন সাথী হয়ে গিয়েছি। হ্যাঁ সাথী, এখন তুমি তো আমার একমাত্র আশ্রয়। জানো তো, তোমাকে না পেলে আমি হয়তো উঁচু পাহাড়টার ওপর থেকে ঝাঁপ দিয়ে এই আত্মপরিচয়ের অন্ধকার জীবন থেকে মুক্তি খুঁজে নিতাম। না, তুমি অমন কথা মুখেও এনো না। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি যদি কখনো তুমি আমার এই জীবন থেকে হারিয়ে যাও, তাহলে তাহলে সে সর্বনাশের আঘাত যে আমাকে কোন পথে নিয়ে যাবে। আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি জীবন। সাথী, তোমার পাশে থেকে আজকে আমিও তো সেই ভালোবাসাটাকে চিনতে শিখেছি। জীবন মিথ্যে মিথ্যে মিথ্যে, এসব মিথ্যে কথা। পুরুষ মানুষের ভালোবাসা স্বপ্নে দেখে এক অলিক মায়া। বিশ্বাস করবি না, বিশ্বাস করবি না, এদের মুখের কথা কোনোদিনই বিশ্বাস করবি না, তাহলে সারা জীবন শুধু যন্ত্রণা পেতে হবে। এরা মিথ্যাবাদী, এরা অহংকারী। অহংকার? যা গিয়ে দেখ শ্মশানে কত অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে পড়ে আছে। মিনা, এই মিনা, এদিকে শোন। জীবন এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, ওর সামনে এখন এইসব কথা না বলাই ভালো। জীবন, আয় জীবন, তুমি যাও না, একটু নদীর ধার থেকে ঘুরে এসো, আমি একটু পরেই তোমাকে ডেকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু হাওয়া খেয়ে আসি। যাও। ঠিক আছে ঠিক আছে। বলছি তুমি আমাকে ডেকে নেবে কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা। টাটা টাটা টাটা। শোন মিনা, তুই জীবনকে অপমান করতে গিয়ে বিক্রমদার ভালোবাসার বিশ্বাসকে অপমান করছিস। বিক্রম? কে বিক্রম? ওই নামটা তুই আর আমার সামনে কোনোদিন উচ্চারণ করবি না। কেন? কেন উচ্চারণ করবো না? যে মানুষটাকে তুই এত ভালোবাসতিস, আর সেই মানুষটাকে আমি ঘেন্না করি, মনে প্রাণে ঘেন্না করি। কি কি বলি তুই? ঘেন্না করিস? হ্যাঁ হ্যাঁ, ঘেন্না করি। ওই মানুষটা একদিন আমার এই হাত দুটো ধরে প্রতিজ্ঞা করেছিল, বলেছিল সুখে দুঃখে আপদে বিপদে চিরদিন আমরা দুজনে একসঙ্গে থাকবো। নিশ্চয়ই থাকবে মিনা, বিক্রমদা মিথ্যে কথা বলার মানুষ নয়। আর সেই মানুষটা এখান থেকে ভালোবাসার অভিনয় করে চোরের মতো পালিয়ে গেছে। না না না, আমি বিশ্বাস করি না, বিক্রমদা মিথ্যে কথা বলার মানুষ নয়। না 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 না। হ্যাঁ হ্যাঁ, পালিয়ে গেছে।
7 দিন আগে কাউকে কিছু না বলে নিজের ঘর বাড়ি সবকিছু বিক্রি করে এই গ্রাম ছেড়ে সে চলে গেছে। গ্রাম ছেড়ে চলে গেলেও তোকে ছেড়ে যায়নি রে মিনা। চুপ করো, কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? কেন দাঁড়াবো না? আমি যা কিছু করেছি তো সুখের জন্যই তো করেছি। হে তুমি কি বলছো বিক্রম দা? মিনা তোমাকে ভালোবাসে, তোমাকে ছেড়ে কোনোদিনই ও সুখী হতে পারে না। তা আমি জানি সাথী, তাই তো বিয়ের পরে মিনাকে আমার মাটির ঘরে তুলতে চায় না বলে আমাদের সেই ভাঙা ঘরটা আমি বিক্রি করে দিয়েছি। তুমি কি বলছো? হ্যাঁ, আর সেই ঘর বিক্রির টাকা নিয়ে শিলিগুড়িতে একটা জামা কাপড়ের দোকান করেছি। তুমি সত্যি বলছো? সত্যি বলছি মিনা, তুই শুধু 1টা বছর আমার জন্য অপেক্ষা কর, এর মধ্যেই তো স্মৃতিতে সিঁদুর দিয়ে শিলিগুড়ি পাকা বাড়িতে তুলে নিয়ে যাবো। দেখ দেখ তোকে কত ভালোবাসে, আর এই মানুষটাকে তুই মিথ্যেবাদী বেঈমান বলে ভুল করেছিস। হ্যাঁ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। না, তোর তো কোনো দোষ নেই রে, তোকে কিছু না জানিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও, তাই আমার ভুল হয়েছিল। বাবা বাবা, এখানে দাঁড়িয়ে সবাই মিলে খোশ মেজাজে গল্প করছে আর আমাকে ডাকতে ভুলে বলছি। শোনো না, ওদিক থেকে আসার সময় না এই গোলাপ ফুলটা ছিঁড়ে এনেছি বাগান থেকে, তুমি এটা কোম্পায় লাগাবে? তুমি লাগিয়ে দাও। জানিস তো মিনা, মেয়েদের সত্যিকারের ভালোবাসার মানুষ পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তাই তো আমিও আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই আমি তোমার জন্য না সারা জীবন অপেক্ষা করে থাকবো, সারা জীবন। কিন্তু তোরা আর কতক্ষণ অপেক্ষা করবি সাথী? তোর মনের মানুষটা যখন ঘরে এসে উঠেছে তখন তাকে বিয়ের বাদনে বেঁধে ফেল। ও তুই কিছু চিন্তা করিস না বিক্রম, আমি আজকেই সাথীর বাবার সঙ্গে সব কথা বলে ফেলবো। যাবো, তাড়াতাড়ি বলো জীবন, আমি মন দিয়ে শুনবো। বাবু আপনি এক মিনিট, হ্যাঁ 1 মিনিট। কাকাবাবু, আমি বলছিলাম যে আমি আসলে যা কি বলতে এলাম সব ভুলে গেলাম। তাহলে আমি বলছি, তুমি কবে এখান থেকে বিদায় হবে তাই বলো। তুমি কি বলছো কাকা? বিদায় হয়ে যাবে কোথায়? সেটা তো আমার জানার দরকার নেই। ওকে নিয়ে নানা জন নানা কথা বলছে, এরকম চলতে থাকলে আমি সাথে বিয়ে দেবো কেমন? বাবা, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। কেন ভাববো না কেন? তার জন্য তো আমি আছি কাকাবাবু। ওইটাই তখন বলতে গেলাম যে আমি তো সাথীকে ভালোবাসি, আমি এই সাথীকে বিয়ে করবো। জীবন, তুমি আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস কোথায় পেলে? বেরিয়ে যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। না, জীবন যদি এখান থেকে চলে যায় আমি ওর হাত ধরে এখান থেকে চলে যাব। সাথী, তুই কি বলছিস? হ্যাঁ বাবা, আমি জীবনকে ভালোবাসি বাবা। আরে কে জীবন? ও নাম তুই দিয়েছিস, ওর নিজের কোনো নাম নেই, ঠিকানা নেই।